হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট করব। ঠিক আছে, এটা WBH এর 5 নম্বর স্কুল টেস্ট ফিজিক্যাল সায়েন্সের। তোমরা যারা আগের 4টে ভিডিও দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে, যাতে তারাও যাতে আমার ভিডিওগুলো বা তোমাদের এই বিভিন্ন যে স্কুলের যে ফুল সলভ আমি দিচ্ছি এগুলো যাতে তারা পেয়ে যায়, তার জন্য কিন্তু তোমরা এটা অবশ্যই শেয়ার করে দিও। ওকে, তো আজকে আমরা যেটা শুরু করবো সেটা হলো, চলো তাহলে আর বেশি কথা না বলে আমরা শুরু করি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেউ টেনে টেনে দেখবে না। ঠিক আছে, মানে ভিডিওটা যদি পারো তাহলে তোমরা একটু স্পিড, মানে 1.25 স্পিড দিয়েও তোমরা দেখতে পারো, কিন্তু ভিডিওটা কখন টেনে দেখবে না। ঠিক আছে, আর আমি ক্লোজ জুম করে, অর্থাৎ ক্লোজ ভিউ নিচ্ছি যেহেতু আমার স্কুলটার কোশ্চেনগুলো, সুতরাং তোমরা যারা বই কেনোনি তারাও কিন্তু এইটা দেখলে বুঝতে পারবে। ওকে, তাদের বই কেনার প্রয়োজন হবে না। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক। বলছি, একটি সৌরকোষে উৎপন্ন বিভব পার্থক্যের মান 0.5 ভোল্ট। মনে রাখবে এটা, যেটা সৌরকোষে উৎপন্ন বিভব পার্থক্যের মান কত হয়? 0.5 ভোল্ট। এক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সমান কত পাস্কাল? মনে রাখবে, এক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সমান হচ্ছে এক ডাইন পার সেন্টিমিটার সমান 10 নিউটন পার মিটার স্কোয়ার হয়। তার নিউটন পার মিটার স্কোয়ার মানে সেটা কিন্তু পাস্কাল এককের সঙ্গে সমান। তার মানে 10 পাস্কেল হবে। ঠিক আছে, 10 পাস্কেল। STBতে 40.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত? দেখো, 22.4 লিটারের মোল সংখ্যা, মানে আমরা জানি কি, আমরা জানি যে এক মোল সমান সমান কিন্তু 22.4 লিটার। তাহলে 2 মোল কত হবে? মানে 40.8 লিটার মানে কত হবে? তাহলে 22.4 লিটার মানে আমরা বলতে পারি 1 মোল। তাহলে 40 আমরা এর দ্বিগুণ করছি, 44.8 লিটার মানে 2 মোল হওয়া উচিত। তাই উত্তর কিন্তু এটা 2। ওকে, বলছি একটি তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক YA এবং YR হলে এদের মধ্যে কোনটা সঠিক হবে? তো YA/YR এর মান 1-এর থেকে ছোট। আমরা জানি যে এই গামা আর ওয়াই না, এটা গামা। গামা আর এটা কী হয় সবসময়? এই গামা আরটা হচ্ছে রিয়েল, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান কি? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা জানি যে আপাত প্রসারণ গুণাঙ্কের তুলনায় তাহলে কি রিয়েল গুণাঙ্ক যেটা, সেটা সবসময়ের জন্য বড় হবে। অর্থাৎ গামা অ্যাপারেন্ট মানে হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, এটা সবসময়ের জন্য কিন্তু বড় হবে। কারণ আমরা জানি যে এই আপাত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে যদি আমরা পাত্রের প্রসারণটা যোগ করি তবেই কিন্তু এটা পাওয়া যায়। তার মানে এই গামা আরটা হচ্ছে, এটা কিন্তু গামা এ এবং গামা জি, যেটা গামা জি বলি আমরা, এই দুটোর যোগফলের সঙ্গে কিন্তু সমান, তাই তো? অর্থাৎ তার মানে যদি আপাত প্রসারণ গুণাঙ্ক আর পাত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে বা প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে আমরা বলতে পারি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে বড়। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে? বলছে এফ ফোকাস বিশিষ্ট একটি অবতল দর্পণের দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের মেরু থেকে 12 দূরত্বে কোনো বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? যে ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটা অবতল দর্পণের মেরু থেকে 12 দূরত্বে বস্তু রাখছি, তাহলে বস্তু 12 দূরত্বে তৈরি হবে। এবং সেক্ষেত্রে আমরা জানি যে বস্তুকে 12 দূরত্বে রাখলে প্রতিবিম্ব কিন্তু 12 দূরত্বে তৈরি হয়। তার মানে বস্তু দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব M=U/V, ইউ আর ভি দুটোর মানই কিন্তু সমান হচ্ছে এক্ষেত্রে। তার মান হচ্ছে, অর্থাৎ দুটোর মান সমান হয়ে গেলে কাটাকুটি করে এর মান আমরা 1 পাবো। তো মনে রাখবে, যে ক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রৈখিক বিবর্ধনের মান 1 হয়। এটি সমবাহু প্রিজম আপাতিত কোন আলোক রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি আর নির্গমন কোণ 40 ডিগ্রি হলে চ্যুতিকোণ কত হবে? তা দেখো, একটা অঙ্ক, এই অঙ্কটা যদি আমরা করি তাহলে কেমন হবে? দেখো, যে একটা, তো আমরা জানি যে চ্যুতিকোণ ডেল্টা সমান সমান কি? I1 প্লাস I2 মাইনাস এ। বলেছে যে আমাদের কি বলেছে এখানে? আমাদের বলেছে আপতন কোণ 30 ডিগ্রি, তার মানে I1 মান কত হবে? 30 ডিগ্রি। প্লাস বলেছে নির্গমন কোণ কত? 40 ডিগ্রি, মানে I2 মান 40 ডিগ্রি। মাইনাস বলেছে এ মানে কি? যে আমরা যে প্রিজমটা নেব সেই প্রিজমের মাথার এই কোণটা, অর্থাৎ সেটা কি? সেটা সমবাহু প্রিজম বলেছে, তার মানে মাথাটা 60 ডিগ্রি হবে। তার মানে কত হচ্ছে? 40 আর 30 70, 70 মাইনাস 60, অর্থাৎ 10 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? চ্যুতিকোণের মান কত হবে? 10 ডিগ্রি। বলছে শর্ট সার্কিট হলে আর এর মানটা কে? মনে রাখবে, শর্ট সার্কিট যখন হয় তখন মনে করো, যখন শর্ট সার্কিট হয় তখন কিন্তু রোধের মান 0 হয়ে যায়। অর্থাৎ শর্ট সার্কিট তখনই হয় যখন কিন্তু প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ হয়। একটা তারের মধ্য দিয়ে যখন প্রচুর তড়িৎ প্রবাহ হয় একসঙ্গে, একটা ক্ষুদ্র 1 সেকেন্ডের মধ্যে আরও প্রচুর পরিমাণে তড়িৎ আদান প্রবাহিত হয়, তখন কিন্তু আমরা বলি কি, অর্থাৎ প্রচুর পরিমাণে তড়িৎ আদান প্রবাহিত হতে পারছে মানেই ওর মধ্যে কোনো রোধ নেই, কোনো বাধা পাচ্ছে না, অর্থাৎ রোধ শূন্য হচ্ছে। ঠিক আছে, এটাই শর্ট সার্কিট বলা হয়। প্রচুর তড়িৎ প্রবাহ একসঙ্গে প্রবাহিত হওয়ার জন্যই কী হয়? আমরা জানি যে
একটা তারের মধ্য দিয়ে ভালো করে বুঝবে, একটা তার নিলাম, এই তারের মধ্য দিয়ে মনে করো 1 সেকেন্ডের মধ্যে প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে, প্রচুর পরিমাণে। আমরা জানি যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, অর্থাৎ একক সময় যদি প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় তাহলে কিন্তু আমাদের আয়ের মানটা বাড়বে। এবং আবার আমরা জানি যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। এক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে আয়ের মান যত বাড়বে তত কিন্তু তাপ উৎপন্ন হবে বেশি। আর এই যে বেশি পরিমাণ তড়িৎ আই বেশি হওয়ার জন্য এর মধ্যে এইচও বেশি হয়, অনেকটাই বেশি হয়, এবং এই এইচ বেশি হওয়ার জন্য কিন্তু তারটা গলে যেতে পারে। আর তার গলে যায় বলেই কিন্তু শর্ট সার্কিট হওয়ার পরপরই কিন্তু পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। ঠিক আছে, তো মনে রাখবে শর্ট সার্কিট হলে কিন্তু আর এর মানটা কী হচ্ছে, সেক্ষেত্রে 0 ওহম হচ্ছে। তো চৌম্বক ক্ষেত্রে তীব্রতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায় এমন একটা উপাদানের নাম হলো বিসমাথ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন বলছে তেজস্ক্রিয় খনিতে কোন ধাতুটি সবসময় পাওয়া যায়। মনে রাখবে তেজস্ক্রিয় খনিতে সবসময় যেটা পাওয়া যায় সেটা হলো পিবি। সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে পিবি। মেন্ডেলিভের পর্যায় সারণীতে বা আদি যে পর্যায় সারণী সেটার কথা বলছে, আধুনিকটা নয়। অনুপস্থিত ছিল যে মৌলটি সেটা হলো নিয়ন, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলগুলো কিন্তু সেখানে অনুপস্থিত ছিল, সেটা হচ্ছে নিয়ন। বলছে জলে অদ্রাব্য সমযোজী যৌগ কোনটি। জলে অদ্রাব্য সমযোজী যৌগ হচ্ছে বেনজিন। রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে কী ব্যবহার করবে। মনে রাখবে যার প্রলেপ দেওয়া হয়, যার প্রলেপ, কিসের প্রলেপ দেওয়া হচ্ছে, সোনার প্রলেপ, যার প্রলেপ দেওয়া হয় সেই হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এইউ মানে কিন্তু সোনার সংকেত ওটা। ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুত করতে ব্যবহার করা হয় কিন্তু NH2 গ্রুপ 2, CONH2 গ্রুপ 2। বলে জলের সঙ্গে বিক্রিয়া করে না কোনটা, জলের সঙ্গে বিক্রিয়া করে না হচ্ছে কপার, জলের সঙ্গে বিক্রিয়া করে না কপার। বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতে ব্যবহৃত হয় ইথিলিন, বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয় ইথিলিন। নেক্সট কোশ্চেন বলছে বিভাগ ক্ষয়ের কোশ্চেন কী বলছে। বিভাগ খ বলছে যে উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর কোন ইউভি রের কোনো প্রভাব নেই। UVA। সানবার্ন কি বলছে ইউভি রশ্মি ত্বকের ডিএনএ দ্বারা শোষিত হয়ে ত্বককে পুড়িয়ে দেয়, একে সানবার্ন বলা হয়। কি বলছে, ইউভি রশ্মি ত্বকের ডিএনএ দ্বারা শোষিত হয়, ইউভি রশ্মি ত্বকের ডিএনএ দ্বারা শোষিত হয়ে ত্বককে যে পুড়িয়ে দেয় একে বলা হয় সানবার্ন। ওকে, তারপর বলছে কি ভূপৃষ্ঠ থেকে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে কত পারদস্তম্ভের চাপ কমে। 8 সেন্টিমিটার অফ Hg বা 8 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। কোন চাপ এবং উষ্ণতায় আদর্শ গ্যাস বয়লের সূত্র মেনে চলে। যে কোনো চাপ এবং উষ্ণতায় কিন্তু আদর্শ গ্যাস বয়লের সূত্র মেনে চলে, এটা হলো বাস্তব নয়, বয়লের সূত্র বলেছে। শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে গাড়ির চাকা ফোলাতে বেশি বায়ু লাগে, এটা মিথ্যা। শীতকাল থেকে গ্রীষ্মকালে গাড়ির চাকা ফোলাতে বেশিতে বায়ু লাগে, এটা মিথ্যা। কোন ধাতু তাপীয় প্রশোষণ গুণাঙ্ক সর্বাধিক, সীসা। কঠিন পদার্থের গলনাঙ্ক এবং দৈর্ঘ্য প্রশোষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। এদের সম্পর্কটা হচ্ছে ব্যস্ত অনুপাতিক হয়, অর্থাৎ কঠিন পদার্থের গলনাঙ্ক প্রপোর্শনাল 1 হচ্ছে দৈর্ঘ্য প্রশোষণ গুণাঙ্ক। বলছে পাতলা প্রিজমের প্রতিসারক কোণের মান সর্বোচ্চ মান কত হয়, 10 ডিগ্রি। সানগ্লাস কোন ধরনের লেন্স ব্যবহার হয়, অবতল উত্তল। ঠিক আছে, অবতল উত্তল লেন্স ব্যবহার করা হয়। তারপরে বলেছে তাপ যুগ্মে কোন শক্তিতে রূপান্তরিত হয়, তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে বলেছে এসআই পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক কী, ওহম মিটার। ঠিক আছে, অপ্রয়োজনীয় নিউট্রনগুলিকে শোষণের জন্য নিউক্লিয়ার রিয়াক্টারে কী ব্যবহৃত হয়, নিয়ন্ত্রণ দণ্ড ব্যবহার করা হয়। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি ও নিউক্লিয়াসের বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক সমানুপাতিক। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, বলেছে কৃত্রিম মৌল, এটা কী হবে, পিইউ। কেওলিনটা হবে অ্যালুমিনিয়াম। সুপার হ্যালোজেন হচ্ছে ফ্লুরিন। ডেল্টা মেটাল, এটা হচ্ছে লোহা। কোন যৌগে সমযোজী আয়নীয় এবং অসমযোজী 3টি বন্ধন উপস্থিত। মনে রাখবে অ্যামোনিয়াম ক্লোরাইড, এর নাম হচ্ছে নিশাদল, এর আর একটা নাম আছে সেটা হচ্ছে নিশাদল। ঠিক আছে, কি বলছে NH4Cl। অধাতু দ্বারা তৈরি একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বারের নাম লেখো। এটা উত্তর হবে কি, গ্রাফাইট। এর উত্তর কী হবে, গ্রাফাইট। তারপরে কি বলেছে, লোহার উপর টিনের তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণরূপে কী ব্যবহার করা হয়। লোহার উপর টিনের প্রলেপ দিতে গেলে তড়িৎ বিশ্লেষণরূপে তুমি কী ব্যবহার করবে। এই যে অ্যাসিড মিশ্রিত, কী লেখা দেখো, যে অ্যাসিড মিশ্রিত স্টেনাস সালফেট বা স্টেনাস ক্লোরাইডের জলীয় দ্রবণ। অ্যাসিড মিশ্রিত স্টেনাস সালফেট বা স্টেনাস ক্লোরাইডের জলীয় দ্রবণ। ওকে, কী বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ প্রবাহ কোন তড়িৎদ্বার অভিমুখী হয়। মনে রাখবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হয়। ইউরিয়া উৎপাদনের সময় উৎপন্ন তড়িৎ মধ্যবর্তী যৌগটির সংকেত কি, NH
টু NH4 COOH NH4, সরি এটা NH2 হবে, NH2 COOH NH4। বলছে স্পর্শ পদ্ধতিতে প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টস ব্যবহারের অসুবিধা কী? মনে রাখবে এটা অত্যন্ত দামি হয়, ঠিক আছে, এটা একটাই লিখতে হলে যেটা অত্যন্ত দামি। অ্যাকোয়ারিজিয়াতে ব্যবহৃত গাঢ় HNO3 এবং গাঢ় HCl এর অনুপাত কত? 1:3। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। অ্যাকোয়ারিজিয়া কী জিনিস এটাও পড়তে পারে। ইথিলিন থেকে পলিথিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম এবং সংকেত লেখো। ইথিলিন থেকে পলিথিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম এবং সংকেত। মনে রাখবে এটা কী ব্যবহার করা হয়? ক্রোমিক অক্সাইড। কী ব্যবহার করা হয়? ক্রোমিক অক্সাইড, যার সংকেত হচ্ছে Cr2O3, Cr2O3, ওকে, Cr2O3। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে একটি অর্ধ সংশ্লেষিত পলিমারের নাম সেলুলোজ নাইট্রেট, সেলুলোজ নাইট্রেট। আরেকটা বলেছে LDPE প্রস্তুতিতে কোন পলিমার ব্যবহৃত হয়? পলিইথিলিন, পলিইথিলিন, ওকে। নেক্সট আমাদের বিভাগ গয়ে কী বলছে দেখো, বিভাগ গয়ের প্রথম কোশ্চেন কী বলছে? বিভাগ গয়ের প্রথম কোশ্চেন বলছে যে মেরুজ্যোতি কীভাবে সৃষ্টি হয়, ঠিক আছে, সেটা আমাদের ডায়মারিয়ান বইতে আছে, তোমরা উত্তরটা দেখে নাও। মেরুজ্যোতি কীভাবে সৃষ্টি হয়, এই যে লেখা আছে যে মেরুজ্যোতি কীভাবে সৃষ্টি হয়, এর উত্তরটা কিন্তু তোমরা এখান থেকে পাবে, ঠিক আছে, উত্তরটা হচ্ছে এখান থেকে আছে, এই যে উত্তর আছে, তোমরা একটু এটা খাতায় লিখে নাও, ঠিক আছে, এই যে উত্তরটুকু আছে তোমরা এটা একটু খাতায় লিখে নাও, ঠিক আছে। এইখানে এইটুকু আয়নমণ্ডল আছে। আয়নমণ্ডল অঞ্চলে সূর্য এবং মহাবিশ্বের অন্যান্য অংশ থেকে আগত অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি এবং গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি ইত্যাদির প্রভাবে ওই অঞ্চলে থাকা N2 এবং O2 গ্যাসের অণুগুলি বিয়োজিত হয়ে অসংখ্য তড়িতাহত কণা ও মুক্ত ইলেকট্রন সৃষ্টি করে। এই অয়নিত কণা এবং মুক্ত ইলেকট্রনগুলি ভূচুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয়ে উচ্চ অক্ষাংশযুক্ত স্থানের অক্ষাংশযুক্ত স্থানের আকাশে যে উজ্জ্বল আলোক প্রভা বা ছটা গঠন করে তাকে বলা হয় মেরুজ্যোতি বা মেরুপ্রভা। এখান থেকে সবটাই অবধি লিখবে, ঠিক আছে, এই অবধি লিখলেও হবে, ঠিক আছে, বা এই অবধি লিখলেও হবে, তোমাদের ইচ্ছা, তোমরা যদি চাও এখান থেকে এই অবধি লিখবে তাও হবে কিন্তু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কী বলছে যে একটি গ্যাস প্রসারিত হওয়ার সময় PV² ধ্রুবক, এই সূত্র মেনে চলে, ঠিক আছে। বলছি দেখাও যে সংকোচনের সময় গ্যাসটি উষ্ণ হয়, ঠিক আছে। তো এই উত্তরটা দেখে নাও। এই কোশ্চেনে বলছে সংকোচনের সময় গ্যাসটি উষ্ণ হয়, আর এখানে উত্তরটা দিয়েছে, এখানে একটু উল্টো লিখেছে। এখানে কি বলছে যে প্রসারণে গ্যাসটি শীতল হয়, একই ব্যাপার, সমাধানটা কিন্তু একই রকম পদ্ধতিতেই হবে, এই পর্যন্ত কিন্তু সেম আছে। তো লাস্টে লেখার সময় একটু উল্টো লিখতে হবে। দেখো একই কোশ্চেন বলেছে যে কোনো গ্যাস প্রসারিত হওয়ার সময় PV² ধ্রুবক সূত্র মেনে চলে, দেখাও যে প্রসারণের সময় গ্যাসটি শীতল হয়। এই উত্তরটা কিন্তু এইটুকু উত্তর তোমরা লিখে দেবে, যে যেটা যেভাবে আছে আর কি তোমরা সেভাবেই কিন্তু লিখবে। PV² K বলেছে, তো PV² মানে দুটো ভি আছে, তাই PV × V = K। পিভি মানে কি এনআরটি, তাই এনআরটি × V = K লিখেছে এখানে। তাহলে TV/K/NR হচ্ছে, সবটাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে TV = ধ্রুবক, তাহলে T প্রপোর্শনাল 1/V হচ্ছে, অর্থাৎ আয়তন বাড়লে উষ্ণতা কমে, অর্থাৎ উষ্ণতা কমে মানে কি গ্যাসটি শীতল হয়। আর বলছে আয়তন যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কী হবে? আয়তন যদি বাড়ে সেক্ষেত্রে কী হচ্ছে, তোমার এক্ষেত্রে যদি আয়তন যদি কমে তাহলে কিন্তু উষ্ণতা আমাদের বাড়বে, আয়তন কমলে উষ্ণতা কিন্তু বাড়বে, উষ্ণতা বাড়লে আয়তন কিন্তু বলে যে প্রসারণের সময় গ্যাসটি শীতল হয়। আর সংকোচনের সময়, সংকোচন মানে কি, সংকোচন মানে হচ্ছে আয়তন কমবে, তার মধ্যে উষ্ণতা বাড়বে, তাই গ্যাসটা তখন কিন্তু উষ্ণতা বাড়া মানে গ্যাসটা তখন উষ্ণ হয়ে যাবে। তাই কিন্তু এই জাস্ট লাস্টের লাইনটাই, এই লাস্টের লাইনটা একটু এক্সচেঞ্জ করলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে, ওকে। তো তারপরে কোশ্চেনটা কী বলেছে দেখো, তারপরে কোশ্চেন বলছে গেলুসাকের আয়তন সূত্রটি উদাহরণসহ লেখো। গেলুসাকের আয়তন সূত্র উদাহরণসহ লিখতে বলছে। তো এই যে গেলুসাকের আয়তন সূত্র দেখে নাও, ঠিক আছে, এই যে গেলুসাকের আয়তন সূত্রটা এই পাশে, উত্তরটা আছে এই পাশে, এটা কিন্তু লিখলে হয়ে যাবে যে গেলুসাকের আয়তন সূত্র। এখান থেকে লেখা শুরু করে অ্যাভোগাড্রো সূত্র থেকে গেলুসাকের, বলছে আচ্ছা তোমার উদাহরণ সহ গেলুসাকের আয়তন সূত্র লিখতে বলছে। তো এখানে উদাহরণ দিয়েছে প্রথমে একটা, সেই উদাহরণটা দিয়েছে, উদাহরণটা দেবে, দেওয়ার পরে এই পাশটা পুরোটা লিখলে, লেখার পরে কিন্তু তোমরা চলে যাবে এই পাশে, এখান থেকে তারপরে উপরের পাঠটুকু লিখলেই কিন্তু আমাদের উত্তর। এই যে এই পর্যন্ত তোমার উদাহরণ দিয়েছে, দেওয়ার পরে কিন্তু এখান থেকে স্থির চাপ এবং উষ্ণতায় বিক্রিয়ক বা বিকাশিত গ্যাসের আয়তন সকল সরল অনুপাতে থাকে, এটাই গ্যাস আয়তন সূত্র, ঠিক আছে। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র কিন্তু এইখানে এইটুকু, ঠিক আছে। তো তোমরা এটা লিখে দেবে, ঠিক আছে, আশা করি অসুবিধা হবে না।
ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে আলোক রশ্মি কাচের ব্লক এমনভাবে আপতিত হলো যে প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। আপতন কোণ আই এবং কাচের প্রতিসরাঙ্ক মিউ এর মধ্যে সম্পর্কটি লেখো। তো অঙ্কটা দেখে নাও যে আমরা কীভাবে করতে পারি। অঙ্কটা আমরা কীভাবে করতে পারি দেখে নাও। যে মনে করো একটা একটা মাধ্যম আছে, ঠিক আছে, এই একটা মাধ্যম আছে। তো কী হচ্ছে, এটা হচ্ছে এদের অবিলম্ব, ঠিক আছে। একটা আলোক রশ্মি, এখানে একটা আলোক রশ্মি এসে পড়লো, সে আলোক রশ্মিটা কীভাবে যাবে, সে কিন্তু এইভাবে বেরিয়ে যাবার কথা, তাই না? মনে করো সে এইভাবে গেল, ঠিক আছে। তাহলে এটা তার প্রতিষ্ঠিত রশ্মি, এবং আমি যদি তার হচ্ছে প্রতিফলিত রশ্মি আঁকি, তাহলে দেখা যাচ্ছে সে এই দিক বরাবর যাচ্ছে। ওকে, আমরা জানি এটা যদি আই কোণে পড়ে, প্রশ্নে বলে দিয়েছে এটা আই কোণে পড়ছে, তাহলে নিঃসন্দেহে কিন্তু এটাও আই কোণে পড়বে, তাই না? আবার আমাদের বলে দিয়েছে যে এই প্রতিফলিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা বলে দিয়েছে। তাহলে আমাদের বলো এখন এই কোণটার মান কত হবে। আমরা জানি যে এটা টোটাল এই বাহুটা অবিলম্ব যেটা, সেটা 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 180 থেকে আমরা বাদ যাবে কত, এই 90 আর এই আই, 90 প্লাস আই, এটা আমার বাদ যাবে, তাই তো? তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 180 মাইনাস 90 মাইনাস আই, তার মানে 90 ডিগ্রি মাইনাস আই। বোঝা গেল? 90 ডিগ্রি মাইনাস আই হচ্ছে আমার তাহলে এই কোণটার মান কত, 90 ডিগ্রি মাইনাস আই। এখন আমরা জানি কি, আমাদের প্রতিসরাঙ্ক মিউ সমান কি জানি আমরা, মিউ মানে সাইন আই বাই সাইন আর, তাই তো? সাইন আই বাই সাইন আর। তাই যদি হয় তাহলে সাইন আই জায়গায় সাইন আই থাক, আর সাইন আর মানে কোনটা বলো তো? দেখো এটা যদি আই হয় তাহলে এটা কিন্তু আর, আমরা জানি এই কোণটাকে আমরা আর কোণ বলি, তাই তো? ওই কোণটাকে আমরা কী বলি, আর কোণ বলি। এখন যদি আমরা লিখি সাইন আই বাই সাইন আর, আরের জায়গায় কী লিখবো, 90 মাইনাস আই, কারণ আমরা একটু আগে তো সেটাই পেলাম, 90 মাইনাস আই তো পেলাম সাইনের জায়গায়, আমরা আর মানে কত পেয়েছি, 90 মাইনাস আই, এটা আমরা একটু আগে পেলাম। তো সেটাই আমি এখানে ইনপুট করলাম। তো আমরা জানি সাইন আই, তো সাইন আই থেকে যাচ্ছে, আর আর সাইন 90 মাইনাস আই মানে কত, সাইন 90 মাইনাস আই মানে কিন্তু সেটা কজ আই হয়ে যাচ্ছে, আর সাইন আই বাই কজ আই মানে হচ্ছে ট্যান আই। তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ট্যান আই। এটা হচ্ছে রিলেশান কিন্তু, ঠিক আছে, এটাই কিন্তু ওদের মধ্যে রিলেশান, মিউ ইজ ইকুয়াল টু ট্যান আই। ঠিক আছে, বলেছে না যে মিউ এবং হচ্ছে আইয়ের মধ্যে সম্পর্ক কী, তাহলে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান আই হবে। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে সূর্যোদয়ের কিছু আগে ও পরে সূর্যকে দেখতে পাওয়া যায় কেন। তো উত্তরটা দেখে নাও কী হবে। এই যে উত্তর আছে যে সূর্যোদয়ের আগে ও পরে সূর্যকে দেখতে পাওয়ার মূল কারণ হল আলোর প্রতিসরণ। কারণ পৃথিবীর বায়ুমণ্ডল একটি ঘনমাধ্যম হিসেবে কাজ করে। যখন সূর্য দিগন্তের কাছাকাছি থাকে তখন সূর্যের আলো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় বেঁকে যায় বা প্রতিসৃত হয়। এই প্রতিসরণ আলোর গতিপথ পরিবর্তন করে দেয়, যা আমাদের কাছে একটা দৃষ্টিভ্রম হিসাবে কাজ করে। এই জন্য কিন্তু আমরা সূর্যোদয়ের আগে এবং পরে সূর্যকে দেখতে পাই। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কী বলেছে যে ওহমের সূত্রটি বিবৃত করো। দেখে নাও আমাদের ওহমের সূত্রটা কী বলছে। এই যে ওহমের সূত্র, যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমান। এটা একটু লিখবে, লেখার পরে তোমরা কী লিখে দেবে বলো তো, যে ওহমের সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল আই, যেখানে ভি ইজ ইকুয়াল টু কে আই, কে হলো সমানুপাতিক ধ্রুবক, এবং এটাই ওহমের সূত্রের গাণিতিক রূপ। এই পর্যন্ত তোমরা লিখে দেবে, লাস্টে 3-4 লাইন কিন্তু তোমরা লিখে দেবে, ঠিক আছে। ওহমের সূত্রের গাণিতিক রূপটা তোমার যদি শুধু ওহমের সূত্র বলে না, সঙ্গে ওহমের সূত্রের গাণিতিক রূপটা লিখে দেওয়াটা কিন্তু একটা ভালো উত্তরের কিন্তু উদাহরণ, ঠিক আছে, লিখে দেবে। নেক্সট কোশ্চেন কী বলছে NaCl এবং CaCl এর মধ্যে কোনটি বেশি স্থায়ী এবং কেন। দেখে নাও, CaCl মানে কি, CaCl মানে হচ্ছে সিজিয়াম ক্লোরাইড, CaCl, এবং সোডিয়াম ক্লোরাইড এর চেয়ে বেশি স্থায়ী। সিজিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের চেয়ে বেশি স্থায়ী, তাহলে স্থায়ী বেশিকে সিজিয়াম ক্লোরাইড। বলছে এর প্রধান কারণটা হচ্ছে এর স্ফটিক জালিকার কোঅর্ডিনেশন সংখ্যা এবং আয়নগুলির মধ্যে আকর্ষণ বল। এই দুটোর কারণে কিন্তু বলছে সিজিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের চেয়ে বেশি স্থায়ী। ওকে, এইটুকু উত্তর লিখলে কিন্তু তোমাদের পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে অক্সিজেনের লুইস ডট গঠন দেওয়া সম্ভব নয় কেন। অক্সিজেনের লুইস ডট চিত্র দেওয়া সম্ভব নয় কেন। তো দেখে না উত্তরটা কী হবে। এই যে প্রশ্নের উত্তর, অক্সিজেনের লুইস ডট গঠন দেওয়া সম্ভব নয় কেন। তো এখানে এটা সবটা লিখে দেবে যে অক্সিজেন পরমাণু সর্বস্থ কক্ষে 6টি ইলেকট্রন থাকে, তাই 2টি পরমাণুর
তাই দুটি অক্সিজেন পরমাণুর প্রত্যেকে দুটি করে ইলেকট্রন দিয়ে দুটি ইলেকট্রন জোড় গঠন করে। ফলে প্রত্যেক অক্সিজেন পরমাণু নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে সমযোজী O2 অণু তৈরি করে। এরূপ গঠনে ও এর পরমাণুর বহিস্থ এল কক্ষে সম্পূর্ণ ভর্তি থাকে এবং সবগুলি ইলেকট্রন জোড় হিসেবে থাকে। কিন্তু অক্সিজেন পরমাণুর পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায় O2 অণুতে অযুগ্ম ইলেকট্রন আছে। অযুগ্ম ইলেকট্রন রেখে প্রতিটি ও পরমাণুর অষ্টক পূর্তি মেনে কোনো লুইস ডট আঁকা সম্ভবপর নয়। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা বলি যে O2 অণুর গঠন O2 অণুর লুইস ডট গঠন দেওয়া সম্ভব নয়। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন। ঠিক আছে, তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন, উত্তরটা দেখে নাও। উত্তরটা এই যে কী বলছে দেখো, যে তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন। তড়িৎযোজী যৌগ গঠনে অংশগ্রহণকারী পরমাণু দুটির ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থিতরিত আকর্ষণ বলের প্রভাবে পরস্পরে আবদ্ধ থাকে। আয়নগুলির মধ্যে কোনো ইলেকট্রন জোড় থাকে না এবং স্থিতরিত আকর্ষণ বল সব দিকে সমানভাবে ক্রিয়াশীল থাকায় এর কোনো নির্দিষ্ট অভিমুখও নেই। এই কারণে তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে ধূম্রমান নাইট্রিক অ্যাসিড কাকে বলা হয়। ধূম্রমান নাইট্রিক অ্যাসিড কাকে বলে, দেখে নাও উত্তরটা কী হবে। ধূম্রমান নাইট্রিক অ্যাসিড কাকে বলে দেখে নাও। এই যে ধূম্রমান নাইট্রিক অ্যাসিড বলছে গাঢ় নাইট্রিক অ্যাসিডে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ট্রাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকলে নাইট্রিক অ্যাসিড বাদামি বর্ণ ধারণ করে। সাধারণ উষ্ণতায় এই নাইট্রিক অ্যাসিড থেকে সবসময় ধোঁয়া নির্গত হয়, তাই একে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলে। ধূমায়মান HNO3 গাঢ় HNO3 অপেক্ষা অধীর সক্রিয়। এটা একই সঙ্গে তোমরা অম্লরাজটা এবার অ্যাকুয়াডিজিয়া বলছিলাম তো একটু আগে, সেই অ্যাকুয়াডিজিয়া বা অম্লরাজ যেটা, সেটাও কিন্তু একটু সংখ্যাটা দেখে নেবে। দেখে নাও 3 আয়তন গাঢ় HCl থেকে শুরু করে একদম এই পর্যন্ত লিখবে। সঙ্গের ব্যবহারটাও কিন্তু তোমরা একটু পড়ে নেবে। ওকে, সঙ্গে কিন্তু এর ব্যবহারটাও তোমরা একটু পড়ে নেবে। নেক্সট 3.8 কী বলছে, বিগালক কী, স্টেরাইলাইজেশন কী এবং স্যাক্রিফিশিয়াল অ্যানোড কী। ঠিক আছে, তো উত্তরগুলো দেখে নাও। এটার উত্তরগুলো দেখে নাও। প্রথম কোশ্চেন কী আছে আমাদের, বিগালক কী। তো বিগালক কী, উত্তরটা হচ্ছে এই যে বিগালক বলছে আকরিক মধ্যস্থ খনিজমল অপসারণের জন্য যে সুনির্দিষ্ট প্রকৃতির আম্লিক বা ক্ষারীয় পদার্থ যোগ করা হয় তাকে বিগালক বলা হয়। ঠিক আছে, বিগালক কী বলছে, আকরিক মধ্যস্থ খনিজমল অপসারণের জন্য যে সুনির্দিষ্ট প্রকৃতির আম্লিক বা ক্ষারীয় পদার্থ যোগ করা হয় তাকে বলা হয় বিগালক। ঠিক আছে, তো বিগালক কী বোঝা গেল। আর নেক্সট কোশ্চেন কী ছিল, স্টেরাইলাইজেশন। স্টেরাইলাইজেশনটা কী বলছে দেখে নাও। স্টেরাইলাইজেশনটা হচ্ছে এই যা আছে এখানে। স্টেরাইলাইজেশন কী বলছে, স্টেরাইলাইজেশন বলছে ছোটোখাটো লৌহ নির্মিত দ্রব্যকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য ওই সমস্ত বস্তুকে ZN+ZnO এর মিশ্রণের জিঙ্ক ধুলি নামে পরিচিত, যেটা ZN+ZnO এর মিশ্রণের নাম হচ্ছে জিঙ্ক ধুলি মধ্যে রেখে অথবা লোহার দ্রব্যের ওপর ভালো করে জিঙ্ক ধুলি মিশিয়ে আবদ্ধ চুল্লির মধ্যে উচ্চ উষ্ণতায় প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে লোহার দ্রব্যের ওপর পাতলা জিঙ্কের আস্তরণ পড়ে। এই পদ্ধতিকে স্টেরাইলাইজেশন বলা হয়। এই পদ্ধতিতে দস্তালিপ্ত বল্টু স্ক্রু কবজ ইত্যাদি তৈরি করা হয় কিন্তু। ওকে, স্টেরাইলাইজেশন কী এটা পেলে। আর তারপরে কোশ্চেন আমাদের স্যাক্রিফিশিয়াল অ্যানোড কী। তো স্যাক্রিফিশিয়াল অ্যানোডটা দেখে নাও। স্যাক্রিফিশিয়াল অ্যানোড বলছে এটি এমন একটা অত্যন্ত সক্রিয় ধাতু যা একটি কম সক্রিয় ধাতব কাঠামোকে ক্ষয় থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। এটি এমন একটি অত্যন্ত সক্রিয় ধাতু যা একটি কম সক্রিয় ধাতব কাঠামোকে ক্ষয় থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। ওকে, স্যাক্রিফিশিয়াল অ্যানোড কি বোঝা গেল। পরের কোশ্চেন, মিথেনের শিল্প উৎস ব্যাখ্যা করো। তা কীভাবে উত্তরটা দেখে নাও। মিথেনের শিল্প উৎস, এই যে লেখা আছে যে উৎস সোর্স জৈব যৌগের কাঠামো এটি সরলতম। এখান থেকে উৎস ভূগর্ভস্থ তৈলকূপ থেকে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার প্রধান উপাদান মিথেন 45 থেকে 96%। কয়লার অন্তর্ধূমপাদনে উৎপন্ন কোল গ্যাসেও কিন্তু মিথেনের পরিমাণ প্রায় 50% থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মিথেনের শিল্প উৎস। নেক্সট কোশ্চেন কী বলছে, জুট বিক্রিয়া কোন ধরনের যৌগ চিহ্নিতকরণে ব্যবহৃত হয়। মনে রাখবে জুট বিক্রিয়া হচ্ছে সবসময় ব্যবহার করা হয় অসম্পৃক্ত যৌগের চিহ্নিতকরণে। বলছে এইটি জুট বিক্রিয়ার উদাহরণ দাও। তো জুট বিক্রিয়ার উদাহরণটা দেখে নাও। এই হচ্ছে তোমাদের জুট বিক্রিয়ার সংজ্ঞা। ঠিক আছে, যে বিক্রিয়ায় একাধিক
বিক্রিয়ক অণু পরস্পর যুক্ত একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ গঠন করে, ঠিক আছে, এবং বিক্রিয়ক অণুদের কোনো অংশই আলাদা হয় না, তাকে জুট বিক্রিয়া বলা হয়। এটি অসম্পৃক্ত যৌগ সমূহের এটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু এই উদাহরণটা কিন্তু দিতে পারো, এখানে একটা উদাহরণ দিচ্ছে, এই উদাহরণটা কিন্তু তোমরা দিতে পারো, ঠিক আছে। নেক্সট কী বলেছে দেখো, বিভাগ ঘয়ের প্রশ্ন বলছে একটি নদীর তলদেশ থেকে একটি বায়ুর বুদবুদ জলের উপরে ওঠার ফলে তার আয়তন পূর্বের আয়তনের 6 গুণ হয়। পারদ ব্যারোমিটারের উচ্চতা 75 সেন্টিমিটার অফ এইচজি হলে স্থির উষ্ণতায় জলের গভীরতা কত হবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আগেও আমি একটা স্কুলে পেয়েছিলাম এবং এই প্রশ্নটা বারবার কিন্তু আসছে। তো অঙ্কটা দেখে নাও, আমি কেন ডিটেলস করে দিয়েছি, দেখে নাও। বলছে জলের তলদেশে বুদবুদের আয়তন আমি ধরেছি V1 = V ধরে নিয়েছি, আর জলের উপরিপৃষ্ঠে বুদবুদের আয়তন V2 = 6V ধরে নিয়েছি, এবং বলে জলের উপরিপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ যেটা সেটা P2 ধরেছি। কারণ আমরা উপরটাকে V2 ধরছি, ভালো করে বুঝবে, এটা জলের তলদেশ, এটা জলের উপরিপৃষ্ঠ। এখানে সব এটা চাপকে P2 এবং আয়তনকে V2 ধরেছি, এখানে চাপকে P1 আয়তনকে V1 ধরেছি। ওকে, তো আমরা এখন লিখতে পারি কি, তাহলে P2 মান কত বলেছে? 75 সেন্টিমিটার বায়ুমণ্ডলীয় চাপ বলে দিয়েছে, ঠিক আছে, পারদস্তম্ভের চাপের সমান। তারপর বলছে আমরা জানি P1 V1 = P2 V2, এখানে P1 × V1 মানে V, আর P2 মানে 75 আর V2 মানে 6V। এই V আর এই V কেটে যাবে, এই VV কেটে গেলে কী পড়ে থাকবে? তাহলে P1 পড়ে থাকবে, এখানে 75 × 6 মানে 450 সেন্টিমিটার এইচজি। বোঝা গেল? এবার বলছে নদীর তলদেশে বুদবুদের ওপর মোট চাপ কতটা? 450 সেন্টিমিটার এইচজি, এত চাপ, এটা আমরা বের করে ফেলেছি, ঠিক আছে। তাহলে বলছে এখন নদীর তলদেশের মোট চাপ তাহলে কত? নদীর তলদেশে যদি দেখি আমরা এই জায়গায়, তাহলে উপরের বায়ুমণ্ডলের চাপ তো আছেই, সেই সঙ্গে কিন্তু এতটা গভীরতার একটা চাপ আছে, ঠিক আছে। তাহলে সেটা কীভাবে বলতে পারি আমরা? তাহলে আমরা বলতে পারি যদি উপরে বায়ুমণ্ডলীয় চাপ, তাই লিখেছে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস কি জলের যে এইচ গভীরতা, যে জল আছে, এই এইচ গভীরতা জল আছে, এইচ গভীরতা জলের চাপ, তাই জলের গভীরতার কারণে চাপ। বোঝা গেল? তার মানে নদীর তলদেশে মোট চাপকে আমরা P1 ধরেছিলাম, তাহলে এই দেখো ওখানে P1 ধরা ছিল, তাহলে P1 = কী লিখতে পারি আমরা? P1 = তাহলে P2, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ যেটা সেটা তো P2 বলা ছিল, সেই P2 প্লাস PW মানে হচ্ছে জলের গভীরতার কারণে যে চাপটা সেটাকে PW ধরেছি। তাহলে PWর মান যদি বের করতে হয় আমার, তাহলে কিন্তু P1 থেকে P2 বাদ যাবে। P1 মানে কত? P1 মানে আমাদের বের হলো 450, আমরা তো আগেই বের করেছি, P1 মানে 450, আর P2 মানে কত আমাদের? P2 মানে 400, যে শুধু 75 বলে দেওয়া ছিল, যে 450 থেকে 75 বাদ দিলে 375 হচ্ছে আমার PWর মান। কারণ PW মানে হচ্ছে জলের গভীরতার কারণে চাপ, মানে এইচ রোজি, এখানে এইচ রোজি লিখলাম, PWর জায়গায় কী লিখলাম? এইচ রোজি, আর 375 আছে। তো এই 375টা কী বলো তো? সেন্টিমিটার এইচজি, কিন্তু পারদস্তম্ভের চাপের সমান। পিডব্লিউর মান এইচ রোজি, সেটা লিখে দিয়েছি এখানে। তো এইচ বের করতে গেলে 375 সেন্টিমিটার এইচজি, অর্থাৎ পারদস্তম্ভের চাপের সমান, মানে 13.6 পারদস্তম্ভের ঘনত্ব, এবং হচ্ছে জি এর মানটা এখানে বসালাম না, জি রেখে দিলাম। বাই কত আছে? বাই এই পাশে যে রো জি ছিল জলের জন্য, এটা এই ঘনত্বটা জলের, কিন্তু তা জলের জন্য সেই রো ইন্টু জি ছিল, অভিকর্ষ ত্বরণ জি রাখলাম, এই জি কেটে দিলাম। তাহলে 375 × 13.6 বাই কিন্তু রো মানে জলের যে ঘনত্ব, পিডব্লিউ বলে দেওয়া উচিত। তো সেটা এখানে পিডব্লিউর মান কত? 1, রো ডব্লিউর মান হচ্ছে জলের ঘনত্ব 1, একের মান বসালাম। তাহলে 375 × 13.6 মানে কত? 5100 সেন্টিমিটার হচ্ছিল, আর সেটাকে আমরা কত মিটারে নিয়ে গিয়ে 51 মিটার বলেছি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে জলের গভীরতা কতটা ছিল? তাহলে জলের গভীরতা ছিল তাহলে আমাদের 51 মিটার। ওকে, তারপরে বলছে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্ক অতিরিক্ত H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করালে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু বিভিন্ন স্কুলে আমি বারবারই দেখতে পাচ্ছি, যে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ পাতলা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করালে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? জেডেন এর মান 65 আর এইচের মান 1 বলেছে। যে এখানে যদি আমরা দেখি উত্তরটা, তো এইভাবে দেখবে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি থাকায় তাহলে বিশুদ্ধ কতটা আছে? অশুদ্ধি যদি 35 থাকে তাহলে বাদবাকিটা অশুদ্ধ, মানে 65%। তাহলে বলছে যে 50 গ্রাম বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কতটা? তাহলে 50 গ্রামের মধ্যে 50 × 65/100, 50 দুগুণে 100, 65/2 মানে 32.5। ঠিক আছে, তাহলে জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সমিত সমীকরণটা কি? জিঙ্ক 65, এই Zn + H2SO4, ZnSO4 + H2, আর H2 হচ্ছে 2। তাহলে 65 গ্রাম জিঙ্ক মানে 2 গ্রাম হাইড্রোজেন, 65 গ্রাম জিঙ্ক থেকে আমরা হাইড্রোজেন পাচ্ছি 2 গ্রাম, এই যে লিখলাম যে 65 গ্রাম জিঙ্ক থেকে আমরা হাইড্রোজেন পাচ্ছি 2 গ্রাম, তাহলে এই 32.5 গ্রাম থেকে কতটা পাবো? এটা অর্ধেক করেছি, মানে 2 এর অর্ধেক কত, মানে 1 গ্রাম পাবো।
তাহলে 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে কিন্তু, ঠিক আছে। কত হাইড্রোজেন উৎপন্ন হবে? 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। আশা করি বোঝা গেল অঙ্কটা। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে অন এটিএম চাপে এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.15 গ্রাম একটি গ্যাস 45.95 মিলিলিটার আয়তন দখল করে। এসটিপিতে গ্যাসটির প্রমাণ ঘনত্ব কত? গ্যাসটির দ্বিপারমাণবিক যদি হয় তাহলে গ্যাসটির পারমাণবিক ভর কত? গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? তো দেখে নাও উত্তরটা কী হবে। পিভি ইজিক্যাল টু কী আছে? পিভি ইজিক্যাল টু এনআরটি। তাহলে পিভি মানে কত, যে এন মানে কত, ডব্লু/এম। আরটি লিখতে পারি, তাহলে ডব্লু/এম যদি আর লিখতে হয়, আণবিক ভর এটা হচ্ছে ওজন, তো ডব্লু/এম আরটি। তাহলে আণবিক ভর এম ইজিক্যাল টু, তাহলে কী লিখতে পারি আমরা, তাহলে পিভির ডব্লু আরটি উপরে চলে যাবে আর পিভির তলায় চলে আসবে। এবার ডব্লুর মান 0.15 গ্রাম বলে দিয়েছিল, সেটা লিখলাম। আর এর মান 0.082, এটা আছে লিটার অ্যাটমসফিয়ার এককে লিখেছি। এবং টি এর মান কত বলেছিল? টি এর মান বলেছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 প্লাস 25 মানে হচ্ছে তোমার 298 কেলভিন, ঠিক আছে। 298 লিখে দিয়েছি এখানে। তারপরে কত বলেছে? পি এর মান 1 এটিএম বলেছিল, 1 লিখলাম। আর ভি এর মান কত বলেছিল? 45.5 এত মিলিলিটার বলেছিল, সেটাকে লিটার করার জন্য 10⁻³ দিয়ে গুণ করতে হয়েছে। যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান হবে 79.76, তার মানে সেটা নিয়ার অ্যাবাউট 79.8 এত গ্রাম পার মোল। এখন বলেছে আমাদের প্রমাণ ঘনত্ব বের করতে হবে। তো প্রমাণ ঘনত্বকে যদি রো দিয়ে লেখা হয়, তো এসটিপির ক্ষেত্রে কিন্তু এসটিপিতে, ঠিক আছে, প্রমাণ ঘনত্ব রো ইজিক্যাল টু পি ইন্টু এম আণবিক ভর বাই আর ইন্টু টি কিন্তু। তাহলে পি এর মান, এসটিপিতে টি এর মান কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, আর পি এর মান হচ্ছে 1 এটিএম। ওকে, তাহলে পি এর মান তো 1 এটিএম অন বসালাম, আর এম এর মান কত? 79.8 বাই কত? আর এর মান 0.082 আর টি এর মান 273। তাহলে এটা ক্যালকুলেশন করলে এর মান হবে 3.56 গ্রাম পার লিটার। এখন এরপর চেয়েছে কি, গ্যাসটি দ্বিপারমাণবিক হলে কী হবে? দ্বিপারমাণবিক হলে এনের মান 2 হয়ে যায়, ঠিক আছে। যেমন X2, এ পার কাছে কত, যে 2 আছে না, দ্বিপারমাণবিক। তাহলে এম ইজিক্যাল টু এ ইন্টু এন আমরা জানি, এই এন ইন্টু এ। তাহলে এনের মান কত? 2, এম এর মান কত? এম এর মান হচ্ছে 79 পয়েন্ট কত এসেছিলো, 79.8। তাহলে 79.8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো 79.9 পাবো। এটাই কিন্তু আমাদের পারমাণবিক ভর হবে, ঠিক আছে। আর একটা আছে বাষ্প ঘনত্ব, আমরা জানি এম ইজিক্যাল টু 2D, তাহলে ডি ইজিক্যাল টু m/2। এম মানে কত? 79.8/2 মানে 79 হচ্ছে 39.9, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের লাস্ট মানে বাষ্প ঘনত্বের মানটা কিন্তু 79.9 হবে। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যে তড়িৎ প্রবাহের সঙ্গে তাপীয় প্রবাহের তুল্যতার ধারণা অনুযায়ী তাপীয় প্রবাহমাত্রার রাশিমালাটি লেখো। চলো দেখিয়ে দিই কী হবে। ভালো করে কোশ্চেনটা দেখো, যে তড়িৎ প্রবাহের তার সঙ্গে তাপীয় প্রবাহের তুল্যতা ধারণা অনুযায়ী তাপীয় প্রবাহমাত্রার রাশিমালা। কী বলেছে? তাপীয় প্রবাহমাত্রার রাশিমালা বলেছে কিন্তু, অর্থাৎ তাপীয় প্রবাহমাত্রা মানে ক্যাপিটাল কিউ বাই স্মল টি, এর রাশিমালাটা বের করতে বলেছে। তো দেখে নাও এর রাশিমালাটা কী হবে, এই যে এখানে এইটুকু তোমার করলেই কিন্তু হয়ে যাবে, এই পর্যন্ত, ঠিক আছে। এই 1 নম্বর সমীকরণ পর্যন্ত করলেই কিন্তু তোমাদের হবে। এই ক্যাপিটাল কিউ বাই টি ইজিক্যাল টু θ1 - θ2 বাই 1/k ইন্টু ডি বাই এ, ঠিক আছে। এই পর্যন্ত করলেই কিন্তু তোমাদের ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে। এটা লিখে নেবে, তাহলে দেখে নাও উত্তরটা, দেখে নিয়ে খাতায় তুলে নাও ঝটপট, ঠিক আছে। ভিডিওটা পজ করে তাই এগুলো করবে, তাহলে দেখবে তোমাদের অসুবিধা হবে না। বলছে ধাতুর তৈরি একটি বস্তু তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হলে আয়তন বৃদ্ধি পায় 0.4%, তাহলে ধাতুর আয়তন পোষণ গুণাঙ্ক কত হবে? দেখে নাও উত্তরটা। ধাতুর তৈরি একটি গোলকের তাপমাত্রা 50% বাড়ানো হলে আয়তন 0.4% বৃদ্ধি পায়, আয়তন গুণাঙ্ক পোষণ গুণাঙ্কের মান কত হবে? এই যে অঙ্কটা করে দেওয়া আছে, অঙ্কটা কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে। অঙ্কটা কিন্তু তোমরা দেখে নেবে, এটা তোমাদের কিন্তু উত্তর হবে। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে জলের মধ্যে বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সে নিয়ে আচরণ করে এবং কেন? কী ধরনের বায়ুর মধ্যে জলের বুদবুদ কী ধরনের লেন্সে নিয়ে আচরণ করে এবং কেন রকম আচরণ করে? তো দেখে নাও 203 পাতায় আছে উত্তরটা আমাদের, পুরনো বইতে রাইমার্টিনের। এই যে জলের মধ্যে প্রশ্নটা এই জায়গায় আছে, জলের মধ্যে বুদবুদ কী ধরনের লেন্স হিসাবে আজ কাজ করে এবং কেন করে? এই বায়ুর বুদবুদ গঠনগতভাবে উভয়োত্তর লেন্সের মতো। তারপরে পরের পাতায় আছে, দেখে নাও। এই যে হলেও তার উপাদান বায়ুর পরম প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের অর্থাৎ জলের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম হয়। এক্ষেত্রে বুদবুদ লেন্সটিকে অসংখ্য শীর্ষবিহীন প্রিজমের সমবায় হিসাবে কল্পনা করা হলে আপাতিত রশ্মিগুলি প্রিজম দ্বারা প্রতিষ্ঠিত হয়ে ওর ভূমি থেকে দূরে অর্থাৎ শীর্ষের দিকে বেঁকে যায়। তাই জলের মধ্যে অবস্থিত বায়ু বুদবুদ আপাতিত সমান্তরাল অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে
রশ্মিগুচ্ছ বুদবুদ থেকে নির্গত হওয়ার পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় বা আরও বেশি পরিমাণে অবস্থিত হয়। এই কারণেই কিন্তু জলের অভ্যন্তরে বুদবুদ বায়ু বুদবুদ আকৃতির জল উত্তল হলেও অবতল লেন্সের ন্যায় আচরণ করে। ওকে, তো এই পুরোটা কিন্তু তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন কী বলছে, যে একটি হলুদ বর্ণের কাপড়ের ওপর লাল ভাগ সবুজ আলো ফেললে তাকে কালো দেখাবে কি? দেখে না উত্তরটা, তাকে কালো দেখাবে কি না সেটা হচ্ছে এই যে আছে, কি বলছে দেখো এখানে বলছে যে একটি হলুদ বর্ণের কাপড়ের ওপর লাল বা সবুজ আলো পড়লে সেটাকে কালো দেখাবে কি? উত্তর এখান থেকে এই অবধি তোমরা কিন্তু লিখে দেবে। ওকে, এটা লিখলে কিন্তু তোমাদের উত্তর পারফেক্ট অ্যান্সার চলে আসবে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে লাল কাঁচকে মিহিভাবে গুঁড়ো করলে রং অনেক হালকা লাগে কেন? ঠিক আছে, রংটা অনেক হালকা লাগে কেন, এই উত্তরটা কিন্তু এই পাতাই আছে উপরের দিকে। লাল কাঁচকে খুব গুঁড়ো করলে রং অনেক হালকা লাগে কেন? ঠিক আছে, তোমরা কিন্তু এই উত্তরটা এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু সুন্দর করে লিখে দেবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো একই সঙ্গে বলেছে আলোর বিচ্ছুরণ এবং আলোর বিক্ষেপণের মধ্যে একটি পার্থক্য লেখো। তোমরা এখানে পার্থক্য হিসেবে যেটা লিখবে, তোমার বই থেকে আলোর বিক্ষেপণের একটা সংজ্ঞা লিখবে, আলোর বিচ্ছুরণের একটা করে সংজ্ঞা লিখবে, আলোর বিচ্ছুরণের একটা উদাহরণ দেবে, বিক্ষেপণের একটা উদাহরণ দেবে। ঠিক আছে, দিলেই কিন্তু তোমাদের খুব পারফেক্ট একটা সংজ্ঞা তৈরি হয়ে যাবে। তারপরে বলেছে যে আর রোধের একটি আয়তনকে অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে কীভাবে বলছে অন্তিম রোধ কত হবে? খুব সহজ একটা অঙ্ক এটা, তাও বইতে তোমাদের আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের বইতে যেহেতু আছে তাই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আর রোধের একটা তারকে আয়তন অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে অন্তিম রোধ কত হবে? অন্তিম রোধ কিন্তু 1.21 গুণ হচ্ছে। ঠিক আছে, এখান থেকে অবধি সবটা কিন্তু তোমার অঙ্কটা দেখবে, দেখে বুঝতেই পারবে আর ইজিক্যাল টু রো এল বাই এই সূত্র দিয়ে করা হয় এটাকে। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখে করবে কিন্তু এখান থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, যে এটি পরিবাহী তারকে টেনে দ্বিগুণ করলে তার অন্তিম রোধ কত হবে? ঠিক পরিবাহী তারকে টেনে যদি দ্বিগুণ করি আমরা, তার অন্তিম রোধ কত হবে? আয়তন এবং রোধাঙ্ক দুটোকেই ধ্রুবক বলা হচ্ছে। ঠিক আছে, অঙ্কটা দেখে নাও, 1996-এ পড়েছিল অঙ্কটা। ঠিক আছে, অঙ্কটা 1996-এ কিন্তু অঙ্কটা এসেছিল। উত্তরটা দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তর, অনেকটা বড় অ্যান্সার এটার, যে পরিবাহী তারকে টেনে দ্বিগুণ করা হলে তাহলে রোধের কী মান হবে যদি তারটি আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত থাকে? এখান থেকে হচ্ছে তোমার তাহলে রোধের মান রো এবং আয়তন ভি এই দুটো কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তো থেকে কিন্তু পুরো অঙ্কটাই কিন্তু করা হয়েছে। এবং এখানে দেখবে যেখান থেকে তারটির রোধ প্রথম রোধের 4 গুণ হচ্ছিল। ঠিক আছে, এই উত্তরটা কিন্তু তোমরা লিখবে। তোমাদের বইতে অঙ্কগুলো আছে বলে আমি আর খাতা কলমে করালাম না, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন বলছে কার্য এবং শক্তির ধারণা থেকে তড়িৎ প্রবাহের তাপীয় বল সংক্রান্ত জুলের সূত্র ব্যাখ্যা করো। একটু একটা সূত্র বলছিলাম না, এই যে আই স্কয়ার আর টি, সেটা হচ্ছে জুলের সূত্র কিন্তু অ্যাকচুয়ালি। তো এখান থেকে দেখো একটা, এখানে একটা আছে এই পাশে, ঠিক আছে, আর এই পাশে আছে দুটো আরও। ঠিক আছে, এই পাশে আরও দুটো আছে, এই 2 এবং 3, এই 3টে সূত্র কিন্তু তোমাদের লিখতে হবে। লিখে সেখান থেকে তোমরা এইচ প্রপোর্শনাল আই স্কয়ার আর টি করে এখান থেকে কিন্তু তোমরা পুরোটা এখানে গাণিতিক রূপটা সবটাই কিন্তু তোমরা লিখে দেওয়ার চেষ্টা করবে। লিখে দেওয়াটাই কিন্তু বেটার। ঠিক আছে, লিখে দিলে কিন্তু আরও বেশি ভালো নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, একদম তোমরা লিখে দেবে গুছিয়ে। বেসিক্যালি যদি এত কিছু না লিখতে পারো তাহলে অন্তত মেন 3টে যে সূত্র রয়েছে, 3টে সূত্র এটা কিন্তু অবশ্যই লিখবে। ঠিক আছে, এটা মুখস্থ করে রাখবে। জুলের সূত্র কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে রেডিও কার্বন ডেটিং কি? একটি বিটা এবং একটি বিটা কণা কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে নির্গত হলে তার সঙ্গে কোন সৌরকণিকা নির্গত হয়? ঠিক আছে, কোন সৌরকণিকা তার থেকে নির্গত হবে? দেখে নাও প্রশ্নের উত্তরটা কি বলছে, যে কার্বন ডেটিং কী জিনিস, তাই তো? কার্বন ডেটিংটা হচ্ছে কার্বন ডেটিং, তাই তো? এই যে 342 পাতায় আছে এই যে রেডিও কার্বন ডেটিং বা কার্বন ডেটিংটা কী বলছে দেখো, এই যে বায়ু, নাইট্রোজেন ও মহাজাগতিক রশ্মির উচ্চ শক্তি সম্পন্ন নিউট্রনের সংঘর্ষে বলে রেডিও কার্বন সৃষ্টি হয় এর অধ্যায়ে 5600 বছর। এখান থেকে একদম রেডিও কার্বন ডেটিং কাকে বলে এই পর্যন্ত পড়বে, এর মধ্যে ব্যবহার সবগুলোই লেখা আছে। ঠিক আছে, এবং একই সঙ্গে আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে একটা বিটার কোশ্চেন ছিল, কি বলেছিল যে দেখো কোশ্চেন আরেকবার, যে একটি বিটা কণা কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে নির্গত হলে তার সঙ্গে কোন গৌণ কণিকা নির্গত হয়? মনে রাখবে, তার সঙ্গে যে গৌণ কণিকা নির্গত হয় তার নাম হচ্ছে এই যে অ্যান্টি নিউট্রিনো শক্তিবাহক ভরহীন আধানহীন গৌণ কণিকা। অ্যান্টি নিউট্রিনো শক্তিবাহক
ভলিন, আদানিন, গৌণ কণিকা, এটাই কিন্তু আমাদের ওখান থেকে নির্গত হয়। ওকে, তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে পচা সারণীতে হাইড্রোজেন গ্রুপ 1 এবং একই সঙ্গে গ্রুপ 17 এই দুটোতে একসঙ্গে থাকতে পারে। ঠিক আছে, একসঙ্গে রাখা হয় অ্যাকচুয়ালি, কিন্তু কেন রাখা হয় সেটা কিন্তু তোমাদের পরের প্রশ্ন, অর্থাৎ হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন। তো এই উত্তরটা তোমরা আগের দিনেও দেখেছিলে এবং আজকে একবার বলে দিচ্ছি হাইড্রোজেনকে কেন দুষ্টু মৌল বলা হয়, দেখে নাও। তো হাইড্রোজেনকে বলছে খাদ্যতুর সঙ্গে এক হাইড্রোজেন শ্রেণীভুক্ত করার সপক্ষে যুক্তি যেটা আছে, এটা এখানে তোমার 3-4টে পয়েন্ট লিখতে হবে। তোমার এই রাইমাটিন বইতে অনেকটাই বেশি লেখা আছে, এতটা তোমাদের লেখার দরকার নেই। এবং হ্যালোজেন মৌলগুলিতে হ্যালোজেন মৌলগুলির সঙ্গে মিলিয়ে 17 নম্বর শ্রেণীতে কেন রাখবো তার পক্ষে যুক্তি দিয়েছে এখানে। এখানেও কিন্তু অনেকগুলো কারণ লিখেছে, তোমাদের এত কিছু কারণ লেখার দরকার নেই, তোমরা 3-4টে কারণ লিখে দেবে। ঠিক আছে, তিনটে মোট 6টা কারণ লিখলে হবে, বা দুটো 4টে লিখলেও হবে। লিখে কিন্তু মেনগুলো লিখবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এটা বলে দেবে যে হাইড্রোজেনকে এই লাস্টে লিখে দেবে, এই জন্য হাইড্রোজেনকে, যেহেতু হাইড্রোজেন দুটো জায়গায় থাকার জন্য যথেষ্ট যুক্তিযুক্ত, তার জন্য হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়। ঠিক আছে, লাস্টে এই লাইনটা জুড়ে দেবে। ঠিক আছে, এখন বলছে কি, বলছে যে ABC 3টি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8 আর 10। সি হচ্ছে নোবেল গ্যাস। ঠিক আছে, সিটাকে কী বলা হচ্ছে, সি বলছে নোবেল গ্যাস। এবং এক নম্বর কোন মৌলের অপরা তড়িৎধর্মিতা সর্বাধিক। ঠিক আছে, কোন মৌলের পরমাণু আকার সর্বনিম্ন অবস্থান বিবৃত করো ইত্যাদি প্রশ্ন দিয়েছে আমাদের। তো এই কোশ্চেনটা দেখে নাও। এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের এই যে আছে, যে এই কোশ্চেন নাম্বার 14 দাগটা, এখানে কিন্তু একই রকম সেম টু সেম কোশ্চেন আছে এখানে। তোমরা এখান থেকে কিন্তু উত্তরটা দেখে নেবে। এই কোশ্চেন থেকে তোমরা এটা বলে মাধ্যমিক 2008 সালে এসেছিলো। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা উত্তরগুলো দেখে নেবে। এই যে এই পর্যন্ত, বেসিক্যালি তোমাদের এই পর্যন্ত 3 নম্বর কোশ্চেন তোমাদের নেই। ঠিক আছে, ওই পর্যন্ত তোমাদের উত্তরটা কিন্তু তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে সিইউএস ওপরে জলীয় দ্রবণ তড়িৎবিধান প্রক্রিয়ার ব্যাখ্যাটা লিখতে বলছে। ঠিক আছে, তো দেখে নাও। সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে, এই যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, এখান থেকে এত বড় সবটাই কিন্তু তোমাদের লিখতে হবে। 3 নম্বরের কোশ্চেন এটা, তাই কিন্তু তোমাদের এত বড় লিখতে হবে, নিজের ভাষায় অ্যাপ্লাই করবে এখানে। ঠিক আছে, অ্যাপ্লাই করে কিন্তু লিখবে, যা বুঝবে সেটাই কিন্তু তোমরা এখানে লিখবে। মুখস্থ করলে কিন্তু জীবনে মুখস্থ হবে না। তারপরের কোশ্চেনটা কী বলছে দেখো, তারপরের কোশ্চেন বলছে যে অনুঘটক সহযোগে কী বলছে তারপরের কোশ্চেন, যে অনুঘটক সহযোগে অ্যামোনিয়া থেকে এই NO3 প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়কগুলির ব্যাখ্যা এবং সমিত সমীকরণটা লিখতে বলছে। অর্থাৎ তোমাদের এখানে অ্যাকচুয়ালি জানতে চাইছে কোনটা বলো তো, যে অনুঘটক সহযোগে অ্যামোনিয়া থেকে এই NO3 উৎপাদন, তাই তো। এই যে তার মানে তোমাদের অসওয়াল্ড পদ্ধতি লিখতে বলছে, সেটাকে সরাসরি অসওয়াল্ড পদ্ধতি না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলছে। তোমরা লিখবে অসওয়াল্ড পদ্ধতি এখান থেকে শুরু করে, এই যে 1 নম্বর 3টে স্টেপে অসওয়াল্ড পদ্ধতি হয়ে যায়। এই 3টে স্টেপ কিন্তু তোমরা সুন্দর করে গুছিয়ে লিখবে। ওকে, এই পর্যন্ত এটা হচ্ছে তোমার অসওয়াল্ড পদ্ধতি গেল। তারপরে বলেছে কি, মিথাইল ক্লোরাইড থেকে ক্লোরোফর্ম কীভাবে উৎপন্ন হয় সমিত সমীকরণ সহ লেখো। আর এটি পুনর্ব্যবহারযোগ্য পলিমারের নাম। পুনর্ব্যবহারযোগ্য পলিমার হচ্ছে পলিইথিলিন বা PET। ঠিক আছে, আর মিথাইল ক্লোরাইড থেকে ক্লোরোফর্ম কীভাবে তৈরি করা হয় সেটা কিন্তু তোমরা এই বইতেই পাবে। ঠিক আছে, 144 পাতায় পাবে। মিথাইল ক্লোরাইড থেকে ক্লোরোফর্ম, এই দেখো মিথাইল ক্লোরাইড, এটা এই যে আছে আমাদের। অ্যাকচুয়ালি তোমার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ছিল না মিথেনের যে প্রতিস্থাপন বিক্রিয়া, তারই একটা পার্ট, কিন্তু এটা পার্ট কোশ্চেন। যে মিথাইল ক্লোরাইড থেকে একটা স্টেজ মিথিলিন ক্লোরাইড, তারপরে ক্লোরোফর্ম, এবং এর পরে ছিল কার্বন টেট্রাক্লোরাইড। এই অবধি যেতে বলিনি, আমাদের বলেছে মিথাইল ক্লোরাইড থেকে ক্লোরোফর্মে আসবো কীভাবে। ঠিক আছে, তো বিক্রিয়াটা এখানে এইটুকু একটা লাইন করলে হয়ে যাবে উত্তরটা। ঠিক আছে, তারপরে বলেছে কি, যে লিন্ডলার অনুঘটক কি। ঠিক আছে, অ্যাসিলিন এবং ইথিলিনকে কীভাবে তুমি শনাক্ত করা সম্ভব। লিন্ডলার অনুঘটকটা দেখে নাও। এটা হচ্ছে লিন্ডলার অনুঘটক কাকে বলা হয়। এখানে এটা সবটা তোমাদের লিখতে হবে, 3 লাইন আছে, লিখে উদাহরণটা একটু দিয়ে দেবে, সঙ্গে ব্যবহার দেওয়া আছে এখানে, এই ব্যবহারটা কিন্তু তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন আছে, অ্যাসিলিন কীভাবে ইথিলিনে রূপান্তরিত করবে। এই উদাহরণটা কিন্তু লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে কিন্তু এটা হয়, কিন্তু লিখতে হয় সেখানে। ঠিক আছে, বলছে অ্যাসিলিন এবং ইথিলিনকে কীভাবে তুমি রাসায়নিক বিক্রিয়া শনাক্ত করা সম্ভব। ঠিক আছে, এটা লিখে দিলে হয়ে যাবে যে লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিলিন এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে শুধু ইথিলিনে রূপান্তরিত হয়। এখানে এটা লিখে দিলে আমার মনে হয়ে যাবে। ঠিক আছে,
আর তাছাড়াও তোমরা যদি এই প্রশ্ন উত্তরটা জানা থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবে, ঠিক আছে, জানিয়ে দেবে আমাদেরকে। আর আজকে এই ছিল আমাদের ঝাড়গ্রাম স্কুলের সমস্ত কোশ্চেন এবং উত্তরগুলো। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এটা আমরা করলাম 5 নম্বর স্কুল। খুব শীঘ্রই আমরা নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল নিয়েও আসবো, ঠিক আছে। তোমরা সঙ্গে থেকো এবং সাপোর্ট করো, ঠিক আছে। বাই।